আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা রূপসী বাংলার মুখ। মেয়েটাকে চোখের উপর বড় হতে দেখেছি। ঢলঢলে মিষ্টি মুখ, না কালো না ফর্সা, চোখ দুটো ভারী সুন্দর। না হাসলেও মনে হয় চাউনিতে একটু হাসির মায়া ছুঁয়ে আছে। নামও হাসি। 6 মাস বয়স হতে ওর মা মনোরমা একদিন মেয়ে কোলে আমার কাছে হাজির, মুখে চিন্তার ছায়া। বলল, আপনার ভাগ্নির তো 6 মাস হয়ে এলো দাদা। এ মাসের শেষেই মুখে একে মায়ের প্রসাদ দেব ভাবছি, কিন্তু এখনো পর্যন্ত একটা নামই ঠিক হলো না। আজ আপনার কাছ থেকে ওর একটা নাম না নিয়ে নড়ছি না। মেয়ের একটা নাম ঠিক করে দেবার তাগিদ এ পর্যন্ত ওর মা আমাকে অনেকবার দিয়েছে। তখনও পর্যন্ত বাচ্চাটার বাবা ওকে আদর করে ডাকতো বুচু। ওই ডাক শুনে পিত্তি জ্বলে যায়। এও মনোরমা নিজেই অনেকবার বলেছে। মেয়ে খাঁদা নয়, বোঁচা নয়, তবু বুচু বলে ডাকলে কোন মায়ের ভালো লাগে? ভাবতে গেলে মনে হয় সেদিনের কথা। মেয়ে কোলে মায়ের আক্ষেপ। পাড়ার সকলেও এখন বুচু বুচু শুরু করেছে। শেষে ওই না ডাক নাম হয়ে দাঁড়ায়। আপনি এমন একটা নাম দিন দাদা, যাতে ভালো নাম ডাক নাম দুই হয়ে যায়। আমি ওকে বলে দিয়েছি, দাদা নাম ঠিক করে দিলে মেয়েকে আর কোনো নামে ডাকা চলবে না। ওকে অর্থাৎ ওর স্বামী নয়নকে বলে দিয়েছি। ওরা বসু চৌধুরী। আমি এদের দাদা হলেও আত্মীয়তার কোনো যোগ নেই। লাগোয়া পুরনো দোতলা বাড়িটা ওদের, পৈতৃক ভিটে। দোতলার দুখানা ঘরে ওরা থাকে। জোরে কথা কইলে বা শব্দ করে হাসলে কাঁদলে আমাদের বাড়ির অমুখ ঘর থেকে শোনা যায়। একতলার ঘর দুটো পুরনো ভাড়াটের দখলে, নামমাত্র ভাড়া পাই বলে অভিযোগ আছে। কিন্তু এতকালে তারাও আত্মীয়তার মতো হয়ে গেছে, তাই মুখ ফুটে কিছু বলে না বা বলতে পারে না। ওপর নিচে দুই পরিবারই নিজেদের সুখ দুঃখে আমাদের আপনজন ভাবে। 35 বছর হয়ে গেল। নামের তাগিদে 6 মাসের মেয়ে কোলে মনোরমার সেই ঘরে এসে চড়াও হওয়ার স্পষ্ট মনে আছে। যার কোলেই হোক, ঘরে এলেই মেয়েটা আমার টেবিলের উপর ঝাঁপিয়ে পড়তে চায়। লেখার কাগজ কলম বইপত্র রহস্যজনক খেলার কিছু ভাবে হয়তো, কিন্তু মায়ের কোলে চেপে সেদিন সামনে না ঝুঁকে মুখের দিকে চেয়ে ফিক ফিক করে হাসছিল। ও যেন আমার ফ্যাসাদ বুঝেই মজা পাচ্ছে। মেয়েটার হাসি দেখে মনে হয়েছিল এই নামটা আমার অনেক আগেই মনে আসা উচিত ছিল। একটু না ভেবে বলেছিলাম, মেয়ের নাম রাখো হাসি। অনেক দিনের প্রত্যাশার পরে লেখকের কাছ থেকে এমন সাদামাটা নাম আশা করেনি, মুখ দেখেই বোঝা গেল। বলল, শুধু হাসি? হাসি আবার শুধু হাসি কি? চোখ বুজে নামটা রেখে ফেলো, ও নামের কদর পরে বুঝবে। মেয়েটাও ও কথার পরেই জোরে হেসে উঠেছিল মনে আছে। পছন্দ হোক না হোক মনোরমা মেয়ের নাম হাসি রেখেছে। আর ওর আত্মীয় পরিজন বা চেনা জানা কাউকেই বোধহয় জানাতে বাকি রাখেনি মেয়ের নাম ওর অমুক দাদা রেখেছে। তারপর দিনে দিনে মাসে মাসে বছরে বছরে হাসি আমাদের চোখের সামনে বড় হয়েছে। বিকেলে আর ছুটির দিনে দুবেলাই ওদের বাড়ির সামনের কাঁচা উঠোনে অন্য মেয়েদের সঙ্গে ছোটাছুটি করে, এক্কা দোক্কা খেলে, লাফাঝাঁপি করে, আর সমবয়সী সব মেয়ের উপরেই সর্দারি করে। হঠাৎ হঠাৎ মুখ তুলে ওপর দিকে তাকায়। ও ঠিক বুঝতে পারে। দোতলার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে অনেক সময় ওকে আমি লক্ষ্য করি। ঝগড়াঝাটি করা বা সর্দারি করাও লক্ষ্য করি। তখন লজ্জা পায় আর খুব হাসে। সকালে স্কুল বাসের হর্ন শুনলেই বই খাতার ব্যাগ বুকে চেপে পড়ি মরি করে ছুটে আসে। আর তখনও একবার তাকিয়ে দেখে দোতলার রেলিংয়ে আমি দাঁড়িয়ে কিনা। ওর দৌলতে বাসের মেয়েরাও ওর মামা বাবুকে অর্থাৎ আমাকে চিনে গেছে। সকৌতুকে তারাও চেয়ে চেয়ে দেখে। কোনো কারণে ওর পরপর 2-3 দিন আমাকে না দেখলে হঠাৎ এক এক সময় আমার ঘরে এসে চড়াও হয়। গিন্নি গিন্নি মুখ। বাবা, এত লেখায় ব্যস্ত যে কদিনের মধ্যে দেখাই নেই। আমি ভাবলাম জ্বর জ্বালা হলো নাকি, আবার দেখে আসি। সময় সময় আমারও গম্ভীর থাকার চেষ্টা। জ্বর জ্বরই লাগছে, দেখতো। তক্ষুনি কাছে এসে কপালে হাত, বুকে হাত, তারপরে ঠোঁট উল্টা হাসি। ধ্যাত, পাথরের মতো ঠান্ডা গা। তাছাড়া জ্বর জ্বর মনে হলে কেউ পাখার নিচে খালি গায়ে বসে লেখে? আমাকে ঠকাবার মতলব। আর তোর পাকামো করতে আসার মতলব? তক্ষুনি হিহি হাসি আর ছুট। ভিতরে ভিতরে আমার এই হাসি দেখারই লোভ।
আরও একটু বড় হতেই বইয়ের তাগিদ। আজ অমুক দিদিমণি তোমার একখানা বই চেয়েছে মামা বাবু। সকালে তো মায়ের জ্বালায় আসার সময় পাই না, আজই দিয়ে রাখো। সঙ্গে সঙ্গে আমিও গম্ভীর, বই নেই? বারে, কাল একটা বই না নিয়ে গেলে আমার মান ইজ্জত যে থাকে না। কি থাকে না আবার বলতো? থতমত খেয়ে হেসে ফেলে। একদিন প্রস্তাব করেছিলাম, আমি ঘড়ি দেখছি, তুই যদি আমার সামনে দাঁড়িয়ে টানা 2 মিনিট হাসতে পারিস তাহলে একটার বদলে 2টো বই পাবি। শোনা মাত্র সে কি হাসি, হাসির চোটে চোখ মুখ লাল। তুমি কি যে বলো মামা বাবু, ঘড়ি ধরে কেউ হাসতে পারে? আমি কি পাগল? আবার হাসি আর ছুট। এই মেয়ের নাম হাসি ছাড়া আর কিছু হতে পারে? যত দিন যায় নিজেই নিজের বিবেচনার তারিফ করি। স্কুলের পাঠ শেষ হবার আগে থেকেই হাসির শাড়ি পরার ঝোঁক। চোখের সামনে মেয়েটা এর ফলে যেন হুট করে এক লাফে বেশ খানিকটা বড় হয়ে গেল। স্বাস্থ্য ভালো, লম্বা গরম, শাড়ি পরলে হাসি খুশি মেয়েটাকে আরো সুন্দর দেখায় অবশ্য। তবু বলেছিলাম 10 ক্লাস শেষ না হতেই শাড়ি কেন? আরও 1-2 বছর ফ্রক ট্রক চালিয়ে গেলেই পারতিস। কলেজের মেয়েরাও আজকাল শাড়ি পরতে চায় না। হাসি সব কথাতেই হাসি। কত ঢ্যাঙা হয়ে গেছি তোমার চোখ নেই? স্কুলের ঢ্যাঙা মেয়েরা শাড়ি পরে দেখে আমিও ধরে ফেললাম। তুমি আমার মাকে কিছু বলো না বাপু, এমনিতেই বলো আমার দিকে তাকালে তার চোখে একটা কাঁটা ফোটে। মায়ের চোখের খবর ঠিক রাখি না, কিন্তু পাড়ার নতুন বয়সের ছেলেগুলোর চোখের ভাষা কিছু তারতম্য বুঝতে পারি। সময়ে অসময়ে তাদের অনেককেই ও বাড়ির কাছাকাছি ছোঁক করে ঘুরে বেড়াতে দেখি। হাসিকে বাড়ি থেকে বেরোতে দেখলে বা বাড়িতে ঢুকতে দেখলে কেউ চকিত হয়, কেউ মুখখানা গম্ভীর করতে চেষ্টা করে। দুঃসাহসী 2-1জন ওকে থামিয়ে কিছু কথাবার্তা কইতেও চেষ্টা করে। হাসির কাছে ছেলেগুলোর এই আচরণ ভারী কৌতুকের ব্যাপার মনে হয়, কিন্তু দোতলার বারান্দার দিকে তাকিয়ে তখন আমাকে দাঁড়ানো দেখলে খুব লজ্জা পায়। ওর মুখের এই লজ্জার হাসিটুকু ঠিক ঠিক বর্ণনা করার মতো কলমের জোর নেই। শুধু ভাবি, মেয়েটার হাসি নাম সার্থক। ওদের স্কুল ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরোবার পরে হাসি দিন কতক বাড়িতেই সেঁধিয়ে থাকলো। 4 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন হয়নি। ওর মা এসে জানান দিল, বাড়িতে বলছে লজ্জায় মামা বাবুকে আর মুখই দেখাতে পারবে না। দিন দিনেক না যেতে আবার ওর মায়ের মুখেই এক তাজ্জব খবর, হাসির বিয়ে। গত পরশু বিকেল 3:30টায় ছেলের পক্ষে এসে মেয়ে দেখে গেছে। ছেলের বাবা মা নেই, বড় 2 দাদা, তাদের 2 বউ আর এক ছোট বোনকে নিয়ে ছেলে নিজেই হাসিকে দেখে গেছে। পছন্দ হয়েছে সেদিনই বোঝা গেছে। আজ সকালে এসে পাকা কথা দিয়ে গেছে। এটা জ্যৈষ্ঠ মাস, এই আষাঢ়েতেই তাদের ছেলের বিয়ে দেবার ইচ্ছে। মেয়ের মায়ের অর্থাৎ মনোরমার মাথায় এখন ভাবনার আকাশ ভেঙে পড়েছে। ভাবনার কথা বলল বটে, কিন্তু মুখখানা খুশিতে ডগমগ মনে হলো। হঠাৎ এ খবর শুনে আমার মাথায় বরং দুশ্চিন্তা একটু। সবে স্কুল ফাইনাল পাশ করলো, এর মধ্যে বিয়ে। ছেলে কেমন, ভালো করে খোঁজ খবর নিয়েছো? তা নিইনি, আমাদের কাছে সোনার টুকরো ছেলে, বিএসসি পাস, সরকারি চাকরি, রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে কি একটা পোস্টে আছে বললো। এরই মধ্যে 600 টাকার উপর মাইনে পায়, আর প্রায় টুরে ফুরে যেতে হয়, তাতেও সদস্য থাকে। দাবি দেওয়া বলতে গেলে কিছুই না। ছেলে এখানে বিয়ে করবে বলতেই তার দাদারা উদ্যোগী হয়ে এগিয়ে এসেছে। ওর এক জ্যাঠতুতো ভাইয়ের চেনা পরিবার, তারাই সম্বন্ধটা দিয়েছিল। খুব ভালো বলছে। জিজ্ঞেস করলাম ছেলের বয়স কত? 25। তা হাসিও তো 16 পেরিয়ে 17ই পা দিতে চলল। এমন কিছু খারাপ হবে না। আপনি যেন ওকে ডেকে একটু উৎসাহ দেবেন দাদা। এমনিতেই সকাল থেকে আমাকে ঝাড়ছে। আপনি খুব খুশি হয়েছেন না বুঝলে ঠিক বিগড়ে যাবে। এদিকে শরীরের অবস্থা তো জানেন। ভালোই ভালোই বিয়েটা দিয়ে ফেলতে পারলে একটা বড় দায় শেষ। শেষেরটুকু যুক্তির কথাই বটে। এই বয়সেই ওর স্বামী নয়নের ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। সেই বিকেলেই হাসি এলো, হয়তোবা লজ্জাতে বেঁকে চুড়ে সামনে এসে দাঁড়ালো। আমি সঙ্গে সঙ্গে দারুণ গম্ভীর। আর সেকেন্ড ডিভিশনে সেকেন্ডারি পাশ করে আমাকে মুখ দেখাতে পারছিস না? আর তার মধ্যে দিব্যি আর একজনকে মুখ দেখে মুন্ডু ঘুরিয়ে দিলি। হাসি বলে উঠল, আমার বয়ে গেছে মুন্ডু ঘোরাতে। একটা ভোটকা শুনে ধাক্কা খেলাম একটু। সে কি রে, আমি তো শুনলাম খুব ভালো ছিল, তোর পছন্দ হয়নি?
আমার এখন বিয়েই পছন্দ নয়। হায়ার সেকেন্ডারি পাশ করলাম না, এরই মধ্যে বিয়ে। তারপরেই দস্তুর মতো মিনতি, তুমি মাকে একটু ডেকে বলো না মামা বাবু, তোমার কথা শুনতে পারে। বিড়ম্বনায় করে জবাব দিলাম, ভালো ছেলে পেলে সব বাবা মাই মেয়ের বিয়ে দিয়ে ফেলতে চায়। চোখ কান বুঝে আপাতত বিয়েটা করে ফেল, আমি বরং তোর বরকে শাসিয়ে দেব, এরপর না পড়ালে বিয়ে নাকচ হয়ে যাবে। ঠোঁট উল্টে হাসি বলল, আর ছাই পড়া হবে, দেখো। আষাঢ়েই বিয়ে হয়ে গেল। বর দেখে আমারও যে খুব একটা পছন্দ হয়েছে তা নয়। ফর্সা বেটে মোটাসোটা, নাকের নিচে 1 ইঞ্চির মতো এক খাবলা গোঁফ। কিন্তু সাধারণ ঘরের বিয়ের বাজারে ছেলের বিদ্যে আর ভালো চাকরিই কদর। মেয়ে সুখে থাকলে একেই সকলে সোনার ছেলে বলবে। শ্বশুর বাড়ি যাবার আগে হাসি প্রণাম করতে এলো। সেই প্রথম বোধ করি ওর কাঁদো কাঁদো মুখ দেখলাম। ছদ্ম বকুনির সুরে বললাম, হাসির মুখে কান্না দেখলে আমার দেওয়া নামের অপবাদ হবে বলে দিলাম। ঠিক করে একবার হাস দেখি। এ কথা পর হাসি মুখেই প্রণাম করে গেছে। হিসেব না রাখলে সময় পাখা মেলে ওড়ে। 10টা বছর কেটে গেছে। এর মধ্যে হাসি কত শতবার বাপের বাড়ি শ্বশুর বাড়ি করেছে তা খেয়াল করার মতো কখনো কিছু ঘটেনি। এই 27 বছর বয়সে হাসি রীতিমতো গিন্নি বান্নি গোছের হয়ে উঠেছে। এখন 1 মেয়ে আর 2 ছেলের মা। মেয়ে বড়, ছেলে দুটো ছোট। পড়াশোনা আর হয়নি। বিয়ের 1 বছর না ঘুরতেই মেয়ের মা হয়ে বসেছে। পড়াশোনা হবে কি করে? এই 10 বছরে খানিকটা মুটিয়েছে, কিন্তু লম্বা বলে খারাপ দেখায় না। উল্টে আরো ফর্সা আর ঢলো ঢলো মনে হয়। পান খায় খুব, মুখে সেই হাসি লেগেই আছে। দেখা হলেই লাল 2 ঠোঁটের হাসি সমস্ত মুখে ছড়ায়। আমি বলি, পান খাস কেন? অত সুন্দর দাঁতগুলো বিশ্রী হয়ে যাবে। ও হেসেই বলে, গেলেই হলো, কতবার করে দাঁত মাজি জানো? দাঁতের যত্ন নেই বোঝা যায়। হাসলে পানের লাল রসে ভেজা দাঁতে সাদা চেকনাই ঝিকঝিক করে। হাসির মুখের হাসি আগের মতোই সুন্দর। এই 10 বছরের মাথায় একটা অঘটন ঘটে গেল। 3য়বারের হার্ট অ্যাটাকে হাসির বাবা নয়ন মারা গেল। তারপর থেকেই হাসি মেয়ে আর ছেলে দুটোকে নিয়ে বাপের বাড়িতে মায়ের কাছেই থাকে। বড় মেয়ে আর বড় ছেলেটা এদিকের স্কুলেই ভর্তি হয়েছে। হাসির মুখে শুনেছি ছেলে মেয়ে নিয়ে মায়ের কাছেই থাকবে। ভাসুরদের সঙ্গে এই ব্যবস্থা করে এসেছে। ওর বরের নাম সুবিনয় দত্ত। 10 বছরে ওর চেহারা আরো পরিপুষ্ট আর ভারী কি গোছের হয়েছে। তাকে এখন সপ্তাহে 2-3 দিন অন্তত শ্বশুর বাড়ির রাস্তায় দেখা যায়। শুনেছি রিহ্যাবিলিটেশনের কাজে প্রায় ওকে কলকাতার বাইরে থাকতে হয়। ছেলে মেয়ে নিয়ে হাসির মায়ের কাছে এসে থাকার এও একটা কারণ। তাছাড়া ও না থাকলে এখন আর মাকে কে দেখবে? আরো 3 বছর বাদে দ্বিতীয় অঘটন। হাসির মা মনোরমা লিভার ক্যান্সারে মারা গেল। বাবার চিকিৎসা বা সেবা হাসি করতে পারেনি, কিন্তু মায়ের জন্য যথাসাধ্য করেছি। বাপের বাড়ির 16 আনার মালিক হবার জন্য মাকে এতটুকু তুচ্ছ করেছে, এ ও শত্রু বলতে পারবে না। যদিও ওর বর সুবিনয় এবারই পাকা বাসিন্দা হবার পর অনেকে চোখ টাটিয়েছে। আড়ালে কেউ কেউ বলেছে, লোকটার ভাগ্য বটে, বিয়ের দৌলতে কলকাতার মতো জায়গায় আস্ত একখানা বাড়ির মালিক হয়ে বসলো। কলকাতায় থাকলে সুবিনয় এখন এ বাড়িতেই থাকে। এখান থেকে অফিস যাতায়াত করে, তবে দফায় দফায় মাসের প্রায় অর্ধেক দিন বাইরে কাটায়। হাসির মতো গিন্নি মেয়ের খুব বেশি দিন শোক আঁকড়ে বসে থাকার কথা নয়। সময়ে আবার তাও পান খাওয়া ঢলঢলে মুখে সেই পুরনো হাসির ছোঁয়া লাগলো। ঘরের বা ছেলে মেয়ের ব্যাপারে কোনো পরামর্শের দরকার হলে সোজা আমার ঘরে চলে আসে। তেমনই হেসে বলে, এলাম আবার জ্বালাতে। পরামর্শের দরকার হলে এখন আর তুমি ছাড়া আর কার কাছেই বা আসবো? আমি বলি, কেন, সুবিনয় ট্যুরে নাকি? হাসি ঠোঁট উল্টে দেয়। থাকলেই বা কি, না থাকলেই বা কি, ভালো মন্দ কোনো কিছুর মধ্যে আছে? বিয়ের সময়ে যা ছিল তার থেকে আরো ভোটকা হয়ে গেছে, দেখো না। সেই রকমই চোখ জুড়ানো হাসি। ওর এখন বছর 32 বয়স, আর ছেলেপুলে হয়নি। সেজন্য মনে মনে ওরই বুদ্ধি আর বিবেচনার প্রশংসা করি। অনেকদিন আগে এই ছেলেপুলের প্রসঙ্গে ওর মামি অর্থাৎ আমার স্ত্রীকে নাকি বলেছিল, তোমাদের জামাইয়ের স্বভাব চরিত্র যা, 6 বছরের মধ্যে 3টে চলে আসতে ওই ভালো মুখ লোককে আর বিশ্বাস করি? ছোটটা আসার পরই অপারেশন করি একেবারে নিশ্চিন্ত। হাসি হেসে হেসেই এরকম কথা বলতে পারে বটে। এই হাসির মুখ হঠাৎ থমথমে হয়ে ওঠা থেকেই এই কাহিনী। কিছুদিন ব্যস্ত ছিলাম, তাই লক্ষ্য করিনি।
হাসি অনেক দিন আসেনি, তাও খেয়াল করিনি। সেদিন স্ত্রীর কথাই টনক নড়ল। সে বলল, মেয়েটার কিছু একটা হয়েছে বোধহয়, আসে না, হাসে না, কথাবার্তাও বলে না। আমি অবাক, কার কথা বলছো? হাসির। সুবিনয়ের সঙ্গে কিছু একটা হয়েছে। 3 সপ্তাহ হলো ওকেও বাড়িতে বসা দেখছি, অফিস টফিসেও যেতে দেখি না। মুখ চুন করে বাড়ির সামনে দাওয়ায় বসে থাকে। আর একদিন দেখি মেয়েটা আগুনপনা মুখে ফটাফট করে আমাদের দিকের ঘরের জানালা দরজা বন্ধ করে দিচ্ছে। তা সত্ত্বেও ওর ঘর থেকে ওর গর্জন তর্জন আর বকাবকি কানে আসে। ডেকে কিছু জিজ্ঞেস করতে পারি না। এরকম হাসি খুশি মেয়েটার হঠাৎ কি হলো বলো তো? হাসির মুখে হাসি নেই, এ আমার কাছে শুধু বিস্ময় নয়, আঘাতের মতো। এরপর কদিন লক্ষ্য করেও ওকে দেখতে পাইনি। ওদের এ বাড়ি মুখো দোতলার ঘরের জানালা দুটো এখন প্রায় সময় বন্ধ থাকে। সুবিনয়কেও সত্যি কদিন একতলার দাওয়ায় বসে থাকতে দেখেছি। বিষণ্ণ বিমর্ষ মুখ, হর্ষ মুখে খোঁচা খোঁচা দাড়ি। দেখলেই মনে হয় সুখের শরীর মনের উপর দিয়ে কিছু একটা ঝড় বয়ে গেছে। রাস্তায় হঠাৎ সেদিন মুখোমুখি দেখা, মাথা নিচু করে সুবিনয়ের পাশ কাটানোর চেষ্টা। কিন্তু হাসির জন্য আমার মনেও কম অশান্তি নেই। ওকে পাশ কাটাতে দিলাম না। জিজ্ঞেস করলাম, অনেক দিন হাসির দেখা নেই, ভালো আছো তো সব? সুবিনয় মিনমিন করে জবাব দিল, আজ্ঞে হ্যাঁ, ভালোই। তুমি অফিস যাচ্ছ না দেখছি, ছুটিতে আছো নাকি? হ্যাঁ, অনেক ছুটি নষ্ট হয়ে যাচ্ছে। আর কথার ফুরসত না দিয়ে যেন পালিয়ে বাঁচল। বড় রকমের কিছু গন্ডগোল বেঁধেছে, তাতে কোনো ভুল নেই, কিন্তু সেটা পারিবারিক ব্যাপার না আর কিছু। মাস দেড়েক বাদে আবার আমার স্ত্রীর মুখেই সমাচার শুনলাম। এর মধ্যে সে আরো অনেকবার জানালা দরজা বন্ধ ওই মুখোমুখি ঘর থেকে হাসির তর্জন গর্জন শুনেছে। সদ্য বর্তমানে হাসিদের একতলার পুরনো ভাড়াটে গিন্নি ওদের উপর দারুণ বিরূপ। হাসি নাকি একতলার হৃদ্যতা ভুলে ভাড়া ডবল বাড়ানো তাগিদ দিয়ে গেছে। ভাড়াটে গিন্নি আমার স্ত্রীর কাছে এসে নালিশ করেছে। মগের মুলুক ভেবেছে এটা, ভাড়া ডবল বাড়াতে চাইলেই হলো। আর যা ব্যাপার এখন, ভাড়া ডবল বাড়ালেই অভাব মিটবে? চরিত্র দোষে জামাই অমন চাকরিখানা খুইয়ে বসেছে। এখন ভাড়াটের উপর চড়াও হলে কত আর সুরাহা হবে। এরপর ওদের ভাড়াটের গিন্নির কথা থেকে বোঝা গেল, পাড়ার মধ্যে আমরাই কেবল প্রতিবেশীর খবর রাখি না, নইলে কেলেঙ্কারির খবর কে আর না জানে। যেটুকু বোঝা গেল তার সারমর্ম। পুনর্বাসন দপ্তরের চাকরি সুবিনয় দত্তের। গরিব ঘরের কত উদ্বাস্তু পরিবারের হর্তাকর্তা বিধাতা ভাবত নিজেকে। কিন্তু ঘুঘু আর কতবার ধান খেয়ে যাবে, একবার ফাঁদে পড়বে না? এক বিধবা মেয়ে সর্বনাশ বলতে গেলে হাতে নাতে প্রমাণ হয়ে গেছে। শুধু চাকরির ওপর দিয়ে সব নিষ্পত্তি। জেল হয়ে যায়নি এই রক্ষে। স্বামীর সঙ্গে মেয়ে দিন রাত কুরুক্ষেত্র চলেছে এখন। মেয়ের গলার চোটে একতলায় কান পাতা দায়, দুবেলা হিসিস করে স্বামীকে শাসাচ্ছে। অমন লম্পটের জেলে পচে মরাই উচিত ছিল, তাহলে তার হাড়ে বাতাস লাগতো। মেয়েও বলিহারি, দুবেলা মাথা খোঁড়ে আর বিধবা হতে চায়। বাইরে এদিকে ঢাক ঢাক গুড়গুড়, কিন্তু সত্যি কথা কদিন আর জানতে বাকি থাকে। গল্পটি শেষ অংশ শুনতে পাবেন আগামীকাল দুপুর 1:45 আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।